পাখি বলে, অর্ণবাবু পারলে আমার উত্তর দিয়ে দিবেন। দেখবেন এমন যেন না হয় যে আপনি দেরি করে ফেললেন আর শোনার জন্য আমিই রইলাম না। পাখির মুখে এইসব কথা শুনে অর্ণ আঁতকে উঠে তার দিকে ফিরে তাকায়। এরপর সে মিটিংয়ে যাওয়ার জন্য রওনা দেয়। আর এদিকে পাখি সেখানে একা দাঁড়িয়েছিল। এদিকে দূরে কৃষ্ণেন্দু হুডি পরে এখানে পৌঁছে গেছিল। অর্ণ চলে যাবার পরে পাখি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর মনে মনে ভাবতে থাকে, না এখন এইভাবে কিছুতেই বাড়িতে যাওয়া যাবে না। আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে। বাড়িতে যদি এইভাবে চোখ মুখ নিয়ে যাই, সবাই আমাকে দেখে নানা কথা জিজ্ঞাসা করবে। তার থেকে যাওয়ার আগে চোখ মুখে একটু পানি দিয়ে যাই, এই ভেবেই সে চিন্তা করে ওইখানে একটি রুম দেখেছিলাম খোলা, সেটাই গিয়ে চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। এদিকে অরণ্য গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর পাখি সেই রুমটায় চলে যায়। রুমের দরজা খুলে সেটাকে আবার ভিতর দিয়ে আলগাভাবে লাগিয়ে সে ওয়াশরুমে চলে যায় চোখে মুখে পানি দেওয়ার জন্য। এদিকে কৃষ্ণেন্দু দেখতে পায় যে অরণ্য সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আর তখনই কৃষ্ণেন্দু পাখির পিছু নিতে শুরু করে। সে দেখতে পায় পাখি রুমে গিয়ে ওয়াশরুমে চলে গিয়েছে। এরপর সেও বাহির থেকে দরজাটি লক করে দেয়। পাখি তখন লক করা রুমের ভিতরে ওয়াশরুমেই ছিল। অপরদিকে দেখা যায় বাড়িতে পরমজিৎ তার শাশুড়িকে জিজ্ঞাসা করছে ওরা এখনও আসছে না, কি করছে এতক্ষণ। এদিকে দিদুন বলছে, যাইবো, প্যানেলটা ঘুরবো, একটু সময় তো লাগবই। তখন পরমজিৎ আবার বলে, তার সাথে ফাটা পাপড়কে এরকম কেন যেতে দেওয়া হলো? দিদুন তখন বলে, আমি যা করেছি ভেবে চিন্তেই করেছি, তার কৈফিয়ত কি আমি তোমারে দিব নাকি? পরমজিৎ তখন আবার বলে, এইভাবে এক্স ওয়াইফের সাথে এরকম যাওয়ার কি কোনো মানে আছে? এখন সামনে কয়দিন পরে প্যামেলা আর অরণ্যর বিয়ে, সেখানে এরকমটা কেন করা হলো? দিদুন তখন বলে, আমার যা ভালো মনে হয়েছে আমি সেইটাই করছি, তোমার কোনো দরকার আছে? তখন পরমজিৎ বলে, আরে শাশুমা, দেখিয়ে দেখিয়ে এই প্যামের মুখখানা একবার দেখিয়ে কেমন মনটা খারাপ করে মুখটা বেচার করে এখানে বসে আছে, এটা দেখে কি আপনার একটু কষ্ট হচ্ছে না? বেচারি প্যাম, কি একটা অবস্থা হয়ে গেল। আর সবটা হয়েছে এই ফাটা পাপড়ের জন্য। ফাটা পাপড় আসলে ইচ্ছে করেই মুখে ওসব লাগিয়ে এসেছে আর প্যামের সামনে এসে দাঁড়িয়েছে আর ওদের নাচটাকে নষ্ট করে দিয়েছে। আর এখন এইভাবে ছোট্টুর সাথে চলে গেল। দিদুন তখন আবার বলে, এই পাখির নিয়ে এইসব বলা তুমি এবার বন্ধ করো তো, সারাক্ষণ খালি একটা না একটা নিয়ে লাগিয়েই রইছো। অনু তখন বলে, দিদুন, মামি তো ঠিক কথাই বলেছে, পাখিকে এভাবে ভাইয়ের সাথে এখন পাঠানো কি একদম ঠিক হয়েছে? আমারও মামির মতোই মনে হয়, ভাইকে এখন পাখির সাথে পাঠানো একদমই ঠিক হয়নি। আচ্ছা দিদুন, বাড়িতে তো এতগুলো মানুষ আছে, তাহলে পাখিকেই কেন পাঠাতে হলো দিদুন? দিদুন তখন বলে, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেইটাই করছি, আমি কেন করছি এই কৈফিয়ত আমি তোমাকেও কাউরে দিব না। আর পরমজিৎ, আমার ডিসিশনের উপর তুমি কথা কইবা? তাইলে তুমি কি বলতে চাও একটু আমারে বুঝাইয়া বলো তো। তার মানে আমি যেটা সিদ্ধান্ত নিব তার উপর দিয়ে তোমরা কথা কইতে চাইতেছো? এই কথা শুনে তখন অনু আর পরমজিৎ চুপ হয়ে যায়। এদিকে পাখি আর অরণ্য এখনও ফিরে না আসার কারণে পিউ হ্যারিকে বলতে থাকে, আচ্ছা ওদের একবার ফোন দেওয়া জরুরি নয়? আমরা তো ওদের কাছে একবার ফোন দিতে পারি, তাহলেই তো অন্তত জানতে পারবো যে ওরা এখন কোথায় আছে। পিওর মুখে এই কথা শুনে হ্যারি তখন বলে, হ্যাঁ একদম ঠিক, আমরা একবার ফোন দিলেই তো জানতে পারবো যে ওরা কোথায় আছে, তাহলে তো একটু নিশ্চিত হওয়া যাবে। তখনই হ্যারি অরণ্যর কাছে ফোন দেয়, কিন্তু অরণ্যর ফোন কিছুতেই রিসিভ হচ্ছিল না। তখন হ্যারি সবাইকে জানায় যে অরণ্য ফোন রিসিভ করছে না। তখনই পিউ আবার বলে, তাহলে পাখিকে ফোনে ট্রাই করে দেখতে। হ্যারি তখন পাখিকেও ফোন দিলে সেও ফোন রিসিভ করে না। হ্যারি এই কথা বাড়ির সবাইকে জানালে পরে পরমজিৎ তখন বলে, দেখি শাশুমা, আমি কেন এসব বলি, কেন এত চিন্তা করছি। এক্স ওয়াইফের সাথে এরকম পাঠানো একদমই ঠিক হয়নি। আগুন আর ঘি একসাথে রাখলে সেটা কখনোই ভালো হয় না। এই বলে সে প্যামেলাকে সান্ত্বনা দিতে চলে যায়। প্যামেলাকে বলে, দেখিয়ে প্যাম, ওরা এক্ষুনি চলে আসবে, তুমি এভাবে মন খারাপ করে বসে থেকো না, তোমাকে এইভাবে দেখতে একদমই ভালো লাগে না।
এদিকে প্যামেলা অন্যমনস্ক থাকায় সে পরমজিতের কথা শুনে হঠাৎ করে চমকে ওঠে, তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ কি বলছো মামি? ও আচ্ছা, আমি একটু রুমে যাচ্ছি আমার। এই বলে সে তার রুমে চলে যায়। এদিকে অরণ্য বিয়ের প্যানেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে যেতে থাকে তার মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। কিছুটা যেতেই তার মনে হয় যে আমি তো মিটিংটা কোথায় কিভাবে হচ্ছে সেটা ভালোভাবে জানিই না, ডিটেলসটা আগে একটু জেনে নেই। এই ভেবে সে তার অফিসের সুমনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে কিভাবে কি হবে, কিন্তু সুমন তাকে জানায় এরকম তো কোনো কথাই হয়নি, কোনো মিটিংয়ের তো আয়োজনই করা হয়নি। তখন অর্ণ বলে, কি কি বললে তুমি? তখন সুমন জানায় যে কেন স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? আর কোনো মিটিংয়ের তো কোনো কথা হয়নি, কোনো ক্লায়েন্ট তো আসেনি। তখন অর্ণ বলে, না না না, সব ঠিক আছে। এই বলে ফোনটা রেখে দেয়। তখন অরণ্য ভাবতে থাকে আমাকে এইভাবে ভুল ইনফরমেশন আবার কে দিল। আর এদিকে কৃষ্ণেন্দু বাহির থেকে দরজাটা লক করে সেখানে সাইডে দাঁড়িয়ে থাকে। আর পাখি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সে দরজা চাপিয়ে রেখেছিল সেটা খুলতে যায়, কিন্তু সে দরজাটা দেখে কিছুতেই খুলছে না, সেটা বাহির থেকে লক করা। পাখি অনেক জোরে জোরে টান দিতে থাকে, কিন্তু কিছুতেই দরজা খুলছিল না। তখন সে বুঝতে পারে যে বাহির থেকে এটা লক করেই দেওয়া হয়েছে। তখন পাখি মনে মনে ভাবে হয়তো বা এখানেরই কোনো কেয়ারটেকার বা এখানের অন্য কেউ হয়তো দরজাটা লাগিয়ে দিয়েছে, আমি যে ওয়াশরুমে ছিলাম সেটা হয়তো খেয়ালই করেনি। এই ভেবে পাখি দরজাটা জোরে জোরে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, কেউ আছেন, কেউ আছেন, আমি ভিতরে আটকা পড়ে গিয়েছি, দরজাটা একটু খুলুন। এই বলে পাখি অনেকবার ডাক দিতে থাকে। আর কিছুক্ষণ পরেই কৃষ্ণেন্দু সেই বাহির থেকে লক দরজাটা খুলে দেয়। পাখি এরপর দেখতে পায় দরজাটা খুলে গিয়েছে হঠাৎ করে। দরজাটা খুলে যাওয়ার পরে পাখি সেখানে তাকিয়ে দেখতে পায় তার সামনে হুডি পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। পাখি তখন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কে কে আপনি? আর কৃষ্ণেন্দু তখন আস্তে আস্তে তার হুডিটা খুলতে থাকে। পাখি সেদিকে লক্ষ্য করতেই দেখতে পায় এটা আসলে আর কেউ নয়, এটা কৃষ্ণেন্দু। পাখি তাকে এইভাবে দেখে ভয় পেয়ে যায়। মৃত মানুষ কিভাবে তার সামনে এসে দাঁড়িয়েছে? সে তো কৃষ্ণেন্দুকে এর আগেও অনেকবার তাদের বাড়িতে দেখেছে। সে ভেবেছিল সেটা আত্মা, তাহলে এখনও কি কৃষ্ণেন্দুর আত্মা তার সামনে এসে দাঁড়িয়েছে? এই ভেবে পাখি অনেক ভয় পেয়ে যায়। আর কৃষ্ণেন্দু তখন তার সামনে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে তার দিকে ভয়ঙ্করভাবে তাকাতে থাকে। পাখি তখনই সাথে সাথে তার মাথায় হাত দিয়ে একটু ভিতরে চলে যায় রুমের। সে মাথায় হাত দিয়ে ভাবতে থাকে, না না না, আমি যা দেখছি সেটা ভুল, সেটা আমার কল্পনা, সেটা আমার ভাবনা, এরকমটা কিছুতেই হতে পারে না। কৃষ্ণেন্দু বাবু সে তো মরে গিয়েছে, তাহলে তাহলে সে কিভাবে আসবে? আমি ভুল দেখছি, আমি সব ভুল দেখছি। কৃষ্ণেন্দুবাবুর আত্মা কিছুতেই এখানে আসতে পারে না, না না। এই ভেবে পাখি ভয় পেতে থাকে। কৃষ্ণেন্দু তখন রুমের ভিতরে ঢুকে দাঁড়ায়। তখন পাখি তাকে দেখে আবার জিজ্ঞাসা করে, আপনি 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 কি করে? আপনি তো মরে গিয়েছেন, তাহলে আপনি কিভাবে আসতে পারেন? এই ভেবে পাখি ভয় পেয়ে তখন অর্ণবাবু অর্ণবাবু বলে জোরে জোরে অর্ণকে ডাকতে থাকে, কিন্তু অর্ণ তো আর সেখানে ছিল না, সে কিভাবে শুনতে পাবে? আর এদিকে কৃষ্ণেন্দু পাখিকে বলে, পাখি তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, অর্ণ এখানে নেই, আর এখানে কেউই নেই। কৃষ্ণেন্দুর মুখে পাখি কথা শুনতে পেয়ে তখনই আবার কৃষ্ণেন্দুকে জিজ্ঞাসা করে, আপনি 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 এখানে কিভাবে? তখন কৃষ্ণেন্দু বলে, কেন আমি আসতে পারি না? পাখি তখন বলে, আপনি তো মরে গিয়েছিলেন, তাহলে আপনি এখানে কিভাবে আসতে পারেন? আমি ভুল দেখছি, না আমি ভুল দেখছি। তখন কৃষ্ণেন্দু বলে, না পাখি, তুমি ভুল দেখোনি, তুমি একদম ঠিক দেখেছো। আমি সবার কাছে, এই সমাজের কাছে আইনের খাতায় মৃত হলেও তোমার মনের খাতায় আমি ঠিকই জীবিত। আর দেখো, তুমি আমাকে দেখতে পাচ্ছ। দেখেছো পাখি, তুমি আমাকে সবসময় দেখতে পাও, আর এখনও দেখতে পাচ্ছ। তাহলে দেখলে তো তোমার মনের মধ্যে আমি কতটা জীবিত। পাখি তখন বলে, আপনি আপনি বেঁচে আছেন? তখন কৃষ্ণেন্দু এই কথা শুনে হাসতে হাসতে বলে,
কি ভেবেছিলে তুমি আমি এত সহজে মরে যাব? এত সহজে আমার প্রাণটা চলে যাবে? কত স্বপ্ন, কত আশা নিয়ে আমার পথ চলার ইচ্ছে ছিল, সেগুলো তো কিছু পূরণই হয়নি পাখি, কিছুই হয়নি। তাহলে আমি এত সহজেই মরে যাব তুমি সেটা ভাবলে কি করে? সবটা এতটাও সহজ নয় পাখি। পাখি তখন বলে, তার মানে আপনি বেঁচে আছেন, আর আমি এর আগে যতবার আপনাকে দেখেছিলাম সেটা ঠিকই দেখেছিলাম। আপনি প্রতিবারই আমার সামনে এসেছিলেন। কৃষ্ণেন্দু তখন আবার বলে, হ্যাঁ আমি তো তোমার সামনেই এসেছিলাম, আর এখন দেখো এই জলজান্ত মানুষটি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আসলে কি বলো তো পাখি, তোমাকে না দেখে কি আমি থাকতে পারি? আর তোমাকে বিয়ে না করেই, আমাদের পথ চলা শুরু না হয়েই আমি এত তাড়াতাড়ি সহজেই মরে যাবো, এটা তুমি ভাবলে কি করে পাখি? পাখি তখন বলে, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে, না হলে আমি কিন্তু এখন সবাইকে বলে দেব। তখন কৃষ্ণেন্দু বলে, তুমি সবাইকে বলে দিবে? তা তুমি এখন কাকে পাবে, কাকে বলে দিবে? ও আচ্ছা, বাড়িতে গিয়ে বলে দিবে। তারপর বাড়ির সবাই তোমাকে বিশ্বাস করবে মনে করছো? তোমাকে বাড়ির সবাই বলবে তুমি পাগল, তোমার কথায় কেউই বিশ্বাস করবে না। কি হবে বলো পাখি, সবাই তোমাকে নিয়েই হাসাহাসি করবে আর তোমাকেই দোষারোপ করবে। মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে পাখি? এটা তোমার কল্পনা ছাড়া আর কিছুই নয়। বাড়ির সবাই তো এটাই বলবে। তাহলে তার থেকে দেখো পাখি, এখন কত সুন্দর একটা সময়, এখানে কেউ নেই পাখি। এরকম মুহূর্ত তোমার জন্য আমি আগেও তৈরি করেছিলাম, কিন্তু তুমি তো কখনোই মূল্য দিলে না, আমাকে বুঝলেই না। তুমি তার থেকে আজকে আমার কাছে আত্মসমর্পণ করো। তখনই পাখি রেগে গিয়ে তাকে বলে, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে, না হলে কিন্তু আপনাকে মারতে আমার একটু বাধবে না। কারণ সবাই জানে আপনি মৃত, আর মৃত মানুষ তো নতুন করে মৃত হতে পারে না। আর কাউকে খুন করলে সেই খুনের সাজা একবারই হয়, বারবার হয় না। এই বলেই পাখি পাশে থাকা একটা ফুলদানি নিয়ে কৃষ্ণেন্দুর মাথায় আঘাত করার জন্য সেটা ছুড়ে দেয়, আর সেটা গিয়ে কৃষ্ণেন্দুর মাথায় না লেগে আয়নার উপরে লেগে আয়নাটি ভেঙে যায়। এটা দেখে পাখি আরও ভয় পেয়ে যায়, আর কৃষ্ণেন্দু পাখি তাকে এভাবে মারতে নিচ্ছিল ভেবেই পাখির দিকে এবার রেগে তাকাতে থাকে। আর এদিকে অরণ্য গাড়ি চালাতে চালাতে মনে মনে ভাবতে থাকে, আমাকে এভাবে ভুল ইনফরমেশন কে দিল? আমি তো পাখির সাথে ওখানে ছিলাম, আর আমাকে মিটিংয়ের কথা বলে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। তার মানে পাখি তো ওখানে একা। ও শিট, এখনই আমাকে পাখির কাছে যেতে হবে। এই ভেবেই অরণ্য গাড়ি ঘুরিয়ে আবার সেখানে আসার জন্য গাড়ি চালাতে থাকে। এদিকে কৃষ্ণেন্দু রেগে গিয়ে পাখি যেতে চাইলে সেখান থেকে পাখিকে ধরে ফেলে। অরণ্য তখন পাখির কাছে ফোন দিতে থাকে, কিন্তু ফোনটা বেজে উঠলে পাখি সেটা হাতে নিয়ে দেখতে নেয়। এরই মধ্যে কৃষ্ণেন্দু দেখতে পায় যে অরণ্য ফোন দিয়েছে। সাথে সাথে কৃষ্ণেন্দু পাখির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। পাখি ফোনটা নেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কৃষ্ণেন্দু ফোনটা পাখির থেকে দূরে ধরে রেখেছিল। আর এদিকে অরণ্য যেতে যেতে মনে মনে ভাবতে থাকে, পাখি বলেছিল তার উত্তরগুলো অরণ্য যাতে দিয়ে দেয়, আর এমন যেন না হয় উত্তর দিতে দেরি হয়ে গেল আর শোনার জন্য সেটা পাখিই রইল না। আর এরই মাঝে শেষ হয়ে যায় 455 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 456 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অরণ্য এসব ভাবতেই ভয়ে ভয়ে গাড়ি নিয়ে এগোতে থাকে। আর এদিকে কৃষ্ণেন্দু পাখিকে ধরে ফেলে পাখি ছাড়ানোর অনেক চেষ্টা করে। কৃষ্ণেন্দু পাখিকে বলে, পাখি পাখি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, দেখো তোমাকে আমি সব থেকে সুন্দর মুহূর্ত উপহার দেব। সে মনে মনে ভাবতে থাকে, পাখিকে আমি অনেকবার ছাড় দিয়েছি, কিন্তু ও আমার কথা কখনই শোনেনি, আর এবার আমি ওকে কিছুতেই যেতে দিব না। আগে ওর ডানাটা কাটতে হবে, এমন ব্যবস্থা করব যাতে করে ও আর জীবনে আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবতেও পারে না। এই ভেবে পাখিকে জোর জবরদস্তি করতে থাকলে পাখি তখন বারবার ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, আপনি আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু আমি। কৃষ্ণ তাকে বলতে থাকে, কি করবে তুমি, কি করতে পারবে তুমি? এই বলে তাকে জোর জবরদস্তি করতে থাকলে পাখি এক পর্যায়ে তার পাশে একটি ফুলদানি দেখতে পায়। সে আস্তে করে ফুলদানিটা উঠিয়ে কৃষ্ণেন্দুর কপালে আঘাত করে, আর কপাল থেকে তখনই রক্ত পড়তে থাকে। আর কৃষ্ণেন্দু তার কপালে হাত দিতেই দেখতে পায় রক্ত। সে এই নিয়ে একটু দাঁড়িয়ে থাকে, আর পাখি এই সুযোগেই তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়ে পড়ে। কৃষ্ণেন্দু তার কপালে হাত দিয়েই
রক্ত দেখতে পেয়ে আবার দেখতে পায় পাখি চলে যাচ্ছে। তখনই সে পাখি পাখি বলে জোরে জোরে চিৎকার করে করে সেও রুম থেকে বেরিয়ে পড়ে পাখির পিছু নিতে শুরু করে দেয়। আর এদিকে অরণ্য সেখানে গাড়ি নিয়ে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমেই অরণ্য দৌড় দিয়ে প্যানেলের ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই সে চারপাশে তাকিয়ে পাখি পাখি বলে জোরে জোরে ডাকতে থাকে। আর পাখিও এদিকে রুম থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। কৃষ্ণেন্দু তখন বারবার পাখিকে বলতে থাকে, পাখি পাখি দাঁড়া বলছি, যেও না পাখি পাখি, ভালো হবে না কিন্তু। এই বলে কৃষ্ণেন্দু তার পিছু নিতে থাকে। আর এদিকে অরণ্য চারপাশে খুঁজতে থাকে পাখি কোথায়। সে এদিকে ওদিকে তাকাতে থাকে আর পাখি পাখি বলে জোরে জোরে ডাক দিতে থাকে। এদিকে পাখি দেখতে পায় অরণ্য সেখানে এসে পড়েছে, সেখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথেই পাখি অরণ্যবাবু বলে জোরে ডাক দিয়ে তার দিকে যাওয়ার জন্য দৌড় দিতে থাকে। অরণ্য তখন পাখির ডাক শুনে ঘুরে তাকায়, দেখতে পায় পাখি এভাবে দৌড় দিয়ে তার কাছে আসছে। অরণ্য বুঝে যায় নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। পাখি আসতে যাবে তার আগেই কৃষ্ণেন্দু তাকে আটকে ফেলে। কৃষ্ণেন্দু তাকে ধরে তার গলার কাছে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে অরণ্য কৃষ্ণেন্দুকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যেন থ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে বারবার পাখি কৃষ্ণেন্দুকে ছাড়তে বলে, কিন্তু পাখির গলার কাছে এইভাবে ছুরি ধরা দেখে পাখি আর নড়াচড়াই করতে পারছিল না। আর কৃষ্ণেন্দুকে অর্ণ তখন বলে, ও আচ্ছা, তাহলে তুমি বেঁচে আছো আর মৃত হওয়ার অভিনয় করেছিলে। ডাউট আমার অনেক আগেই হয়েছিল, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর আজ সেই প্রমাণটা আমি পেয়ে গেলাম, তোমাকে আমি নিজের চোখের সামনেই দেখতে পেলাম। ছেড়ে দাও বলছি পাখিকে। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কৃষ্ণ তখন বলে, এই তুমি কাকে চোখ রাঙাচ্ছ? কাকে? কি ভেবেছো তুমি? তোমার চোখ রাঙানোকে আমি ভয় পাই? তোমার এসব চোখ রাঙানো তোমার অফিসের স্টাফকে আর বাড়ির লোকদের দেখিও, তারা তোমার চোখ রাঙানোতে ভয় পায়। আমি ভয় পাই না। একদমই আমার সাথে এরকম চোখ রাঙাতে এসো না। আর খবরদার, যদি এক পা বাড়িয়েছ তাহলে কিন্তু পাখিকে আমি এখানেই শেষ করে দেব। তাই খবরদার বলছি, আমার দিকে একদম পা বাড়াবে না। তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো আর এখান থেকে চলে যাও। অর্ণ তখন বারবার বলতে থাকে পাখিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কৃষ্ণেন্দু পাখিকে বলে, তুমি আমার সাথে চলো। এই অরণ্যর সাথে থেকে তোমার কি লাভ বলো? কোনো লাভ নেই। ও তোমাকে কি দিতে পেরেছে? কিছুই দিতে পারেনি। তুমি আমার সাথে চলো। কিন্তু পাখি তাকে বারবার ছাড়ানোর চেষ্টা করে। অর্ণ তাকে বলে, তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, পাখিকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি তোমাকে শেষ করে দিব। আর সবার কাছে তুমি মৃত। আইনের খাতায় বাড়ির সবার চোখে তুমি মৃত। তাই তোমাকে মারতে আমার কিন্তু একটুও বাধবে না, এক সেকেন্ড সময়ও লাগবে না। আর মৃত মানুষকে মেরে ফেলার তো কোনো শাস্তিই হবে না। তাই তোমাকে মেরে গুম করে দেওয়া কোনো ব্যাপারই না। আর আমি এতদিন তোমাকে সহ্য করেছিলাম আমার দিয়ের জন্য, আর এখন আর সেই ভয়টাও নেই। এদিকে কৃষ্ণেন্দু হাসতে হাসতে অরণ্যকে ব্যঙ্গ করতে থাকে। আর অরণ্য তখন অনেক চিন্তা করে দেখতে পায় ফুলের টব। সে আস্তে করে গিয়ে পা দিয়ে ফুলের টবটায় একটা লাথি মেরে কৃষ্ণেন্দুর দিকে ছুঁড়ে দেয়। আর সেটা ঠিক কৃষ্ণেন্দুর কাছে গিয়েই পড়ে। কৃষ্ণেন্দু আঘাত পেয়ে ছিটকে পড়ে। আর এদিকে পাখিও তার হাত থেকে ছিটকে পড়ে নিচে পড়ে যায়। এরপর কৃষ্ণেন্দু ছিটকে পড়ে দেখতে পায় তার ছুরি তার পাশেই রয়েছে। সে সেটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে নেয়। পাখি উঠে অরণ্যবাবু বলে তার কাছে যেতে নিবে, তখনই কৃষ্ণেন্দু দৌড়ে এসে তার মাথার উপর দিয়ে ছুরিটা তার গায়ে দিতে যাবে। তখনই অরণ্য এসে সেই ছুরিটি হাত দিয়ে ধরে ফেলে। পাখি ভয় পেয়ে সেখানে বসেই চোখ বন্ধ করে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে তার মাথায় কিছু ভিজা ভিজা মনে হচ্ছে। সে সেটা ধরতেই দেখতে পায় রক্ত তার হাতে। এরপর সে আস্তে আস্তে উপরে তাকায়। উপরে তাকিয়ে দেখতে পায় কৃষ্ণেন্দু তার দিকে এভাবে ছুরি ছুটছিল। আর তখনই অরণ্য সেই ছুরিটা হাত দিয়ে ধরে ফেলেছিল। আর কৃষ্ণেন্দু তারপরও ছুরিটা পাখির দিকে দেওয়ার জন্য প্রেসার দিতে থাকে। আর অরণ্য সেটা বাধা দিতে গিয়ে তার হাত কেটে যাচ্ছিল। তার হাত দিয়ে এভাবে রক্ত পড়ছিল। কৃষ্ণেন্দু অনেক চেষ্টা করে সেটা পাখির দিকেই নোয়ানোর জন্য, কিন্তু অরণ্য তার সমস্ত শক্তি দিয়ে ছুরিটা হাত দিয়ে ধরে বসেছিল। আর তার হাত দিয়ে এভাবে রক্ত পড়ছিল। এক পর্যায়ে কৃষ্ণেন্দু সেই ছুরিটা অরণ্যর হাত থেকে সরিয়ে নেয়। আর অরণ্য সরে দাঁড়ায়। আর এদিকে
এই ফাঁকে পাখিও উঠে দাঁড়ায়। পাখি উঠে দাঁড়িয়ে সরে যায়, আর এদিকে অরণ্য আর কৃষ্ণেন্দুর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কৃষ্ণেন্দু তার হাতের ছুরি দিয়ে অরণ্যর বুকে আঘাত করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অরণ্য তার সমস্ত শক্তি দিয়ে তার হাতের ছুরিটি সাথে সাথে ধরে ফেলে। কৃষ্ণেন্দু চেষ্টা করে অরণ্যর হাত সরিয়ে সেই ছুরিটা আবার অরণ্যর বুকে আঘাত করার জন্য, কিন্তু অরণ্য ছুরিটা ধরে অনেক চেষ্টা করে ছুরিটা তার হাতে নিয়ে নেয় আর কৃষ্ণেন্দুকে ছিটকে ফেলে। কৃষ্ণেন্দু সরে গিয়ে আবার অরণ্যকে আঘাত করতে নেয়, তখনই অরণ্য তাকে ধরে মারতে শুরু করে দেয়। এক পর্যায়ে কৃষ্ণেন্দু নিচে পড়ে যায়, অরণ্য তার উপরে উঠে তাকে বারবার মারতে থাকে, আর কৃষ্ণেন্দু সমান তালে তাকে আঘাত করতে থাকে। কৃষ্ণেন্দু তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু অরণ্য তার উপরে উঠে তাকে বারবার মারতে থাকে। কৃষ্ণেন্দু এক পর্যায়ে তাকে হাত দিয়ে সরিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। এরপর দাঁড়ানো অবস্থায় তাদের মধ্যে আবার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অরণ্য তাকে আবারও আঘাত করে নিচে ফেলে দেয়। কৃষ্ণেন্দু মাটিতে পড়ে যায়। সে পড়ে যাওয়ার পরে অরণ্য একটু শান্ত হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল, আর এদিকে কৃষ্ণেন্দু পড়ে গিয়ে দেখতে পায় তার পাশেই তার ছুরিটি পড়ে আছে। সে আবারও ছুরিটি তুলে তার হাতে নেয়। হাতে নিয়ে সে ভাবতে থাকে এখন তাকে এখান থেকে পালাতে হবে যতটা দ্রুত সম্ভব, কিন্তু পালাতে গেলে অরণ্য তার পিছু নিবে। সে কিছুতেই এখান থেকে পালাতে পারবে না। অরণ্য ঠিক তাকে ধরে ফেলবে, আর একবার ধরে ফেলে তার তো বাঁচার আর পালানোর কোনোটাই রাস্তা থাকবে না। তাই কৃষ্ণেন্দু বুদ্ধি করে তার ছুরিটি হাতে নিয়ে খুব দ্রুতভাবে অরণ্যর হাতে ছুরি দিয়ে আঘাত করে, আর এভাবেই সে সেখান থেকে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে যায়। এদিকে অরণ্যর হাতে আঘাত লাগাতে হঠাৎ করে সে সেখানে দাঁড়িয়ে থাকে। সে তখন দৌড় দিতে পারে না, আর কৃষ্ণেন্দু তখন দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। অর্ণ দেখতে পায় কৃষ্ণেন্দু এভাবে চলে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারে যে এখন আর কৃষ্ণেন্দুকে চাইলেও সে ধরতে পারবে না, তাই সে সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে পাখি দেখতে পায় সব কিছু ঠিক হয়ে গেছে। সে দৌড়ে এসে অরণ্যকে বলে, অরণ্যবাবু, এই বলে সে তার হাত দিয়ে দেখতে পায় যে রক্ত পড়ছে। সে হাত দিয়ে সেই রক্ত ধরতে থাকে। অর্ণর হাতে এইরকম রক্ত দেখে পাখি যেন আঁতকে ওঠে। সে অরণ্যকে জড়িয়ে ধরে। পাখি অরণ্যকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অরণ্য পাখিকে জড়িয়ে ধরে, পাখির মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর দুইজনের দিকে কতক্ষণ তাকিয়ে থাকে। কি অশ্রুসিক্ত চোখে অর্ণর দিকে তাকিয়ে থাকার পর আবার অর্ণর বুকে মাথা দিয়ে জড়িয়ে থাকে। পাখি যেন এতদিন পরে শান্তি ফিরে পায়। শত কষ্ট বেদনার পরে অশ্রুসিক্ত চোখে মুখে হাসি নিয়ে এভাবে জড়িয়ে থাকে। অরণ্য একইভাবে জড়িয়ে ধরে মাথায় বারবার হাত বুলাতে থাকে। এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে থেকে অরণ্য পাখির গাল থেকে চুলগুলো আস্তে করে সরিয়ে দেয়, কি যেন তার চোখের ভাষায় সমস্ত কষ্টগুলো প্রকাশ করছে। কৃষ্ণেন্দুকে এভাবে দেখতে পেয়ে তারা কষ্টের থেকে শান্তি বেশি পায়, কারণ পাখির মাথায় এতদিন খুনের দায় ছিল। আইনের চোখে সে নিরপরাধ হলেও সে তার ফ্যামিলির কাছে অপরাধী ছিল। তাদের ধারণা ছিল যে পাখি খুন করেছে, পাখির হাতেই খুন হয়েছে। সেই খুনের দায় মাথায় নিয়ে পাখি দিনে দিনে পেয়ে যাচ্ছিল। আজকে যেন তার সব অবসান ঘটলো। এ বারবার কৃষ্ণেন্দুকে তাদের বাড়িতে দেখতে পাচ্ছিল। পাখি ভেবেছিল হয়তো কৃষ্ণেন্দুর আত্মা তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, পাপী, আর এই পাপ তাকে কিছুতেই ছাড়ছে না। অথচ কৃষ্ণেন্দুকে এখন দেখতে পেয়ে সে বুঝে যায় যে আসলে সে যা দেখেছিল সবটাই সত্যি ছিল। কৃষ্ণেন্দু সত্যিই তাকে দেখা দিয়েছিল। সে এখন নিরপরাধ এবং কোনো আত্মাই তাকে তাড়া করেনি। এই ভেবেই পাখি অনেক শান্তি পেতে থাকে। তারাও সে অর্ণকে ভুল বুঝেছিল, বারবার তার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, কিন্তু অর্ণ কোনো জবাবই দেয়নি, বরঞ্চ তার থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আর এখন অরণ্য তার দিকে হাত বাড়িয়েছে। অরণ্যকে এভাবে জড়িয়ে থাকতে দেখে পাখি খুব খুশি হয়ে যায়, আর সেও পরম শান্তিতে অর্ণকে জড়িয়ে থাকে। এরপর এরা একে অপরের দিকে তাকিয়ে থাকে। অরণ্য তার কপাল পাখির কপালের সাথে লাগিয়ে দৃষ্টিতে পাখিকে দেখতে থাকে। তাদের মুখে যেন হাসির ছোঁয়া ছিল, এক প্রশান্তির হাওয়া বইছিল। অরণ্য পাখির হাত ধরে তার হাতে কিস করে। এরপর তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে বাড়ির সবাই তারা এখনো ফিরছে না বলে টেনশন করতে থাকে।
সবাই ড্রয়িং রুমে বসে কথা বলতে থাকে তারা এখনো কেন ফিরছে না বলে। সবাই দিদুনকে বলছে কেন ওরা ফিরছে না, এভাবে পাখিকে কেন পাঠানো হলো, তার রুমেই ছিল। এদিকে পামেলা কৃষ্ণেন্দুকে সেখানে পাঠিয়েছিল যাতে পাখিকে সে আজকেই শেষ করে দিতে পারে। কিন্তু কৃষ্ণেন্দু কি করছে না করছে তাকে এখনও খবর দিচ্ছিল না, তাই সে অনেক চিন্তায় ছিল। সে তার রুমের ভিতরে হাঁটাহাঁটি করছিল কৃষ্ণেন্দুর ফোনের আশায়। এক পর্যায়ে তার ফোন বেজে ওঠে। প্যামেলা তখন সাথে সাথে তার ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করাতেই প্যামেলা বলতে থাকে, সব ঠিক আছে তো, সব কিছু হয়েছে তো, পাখি একদম শেষ তো, সব কাজ শেষ করতে পেরেছো? কৃষ্ণেন্দু তখন বলে, তুমি কি একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না? প্যামেলা তখন কি হয়েছে জিজ্ঞাসা করে কৃষ্ণেন্দু বলে, কি কথা ছিল তোমার? তোমার কথা ছিল যে এখান থেকে অরণ্যকে সরিয়ে দিবে, কিন্তু অরণ্য সে তো আবার এখানে ফিরে এসেছিল। এই কথা শুনে তখন প্যামেলা ভয় পেয়ে যায়। সে কৃষ্ণেন্দুকে বলে, মানে অরণ্য সেখানে ফিরে গিয়েছিল মানে কি? ওর তো মিটিংয়ে যাওয়ার কথা ছিল, আর ও তোমাকে দেখেনি তো? কৃষ্ণেন্দু তখন বলে, অরণ্য আমাকে দেখেছে আর আমাদের মধ্যে দস্তাদস্তিও হয়েছে, আর অরণ্য পাখি এখন ভালোভাবেই জানে যে আমি বেঁচে আছি। এই কথা শুনেই প্যামেলা তার মাথায় হাত দিয়ে বলে, কি বলছো এসব, তুমি কি বলছো? কৃষ্ণেন্দু তখন বলে, আমি তো তোমাকে বলেছিলাম যাতে অরণ্যকে এখান থেকে সরানো হয়, কিন্তু তুমি তুমি কি করলে? তোমার তো দায়িত্ব ছিল এটা, যাতে অরণ্য কিছুতে এখানে না আসতে পারে, কিন্তু অরণ্য তো ঠিক এখানে চলেই আসলো। জানি না এরপর কি হবে। প্যামেলা তখন বলে, কি বলছো তুমি এসব? তাহলে তো অরণ্য নিশ্চিত যে তুমি বেঁচে আছো, সবটা শেষ হয়ে যাবে এখন। এত চেষ্টা করে শেষ অবধি এসে যদি এখন সবটা শেষ হয়ে যায়, না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কৃষ্ণ তখন বলে, যা হওয়ার তো হয়েই গিয়েছে, আমি তো পারলাম না, এরপর নেক্সট প্ল্যান কি সেটা বলো। প্যামেলা তখন বলে, নেক্সট প্ল্যান আমি তোমাকে পরে বলছি, রাখছি আমি, এই বলে ফোনটা রেখে দেয়। আর প্যামেলা এদিকে একা একা বসে বসে ভাবতে থাকে, অর্ণ তো আমাকে দেখে ফেলেছে, কি হবে এবার, কি করবে এবার? না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি যদি এবার ধরা পড়ে যাই তাহলে তো সবটা শেষ হয়ে যাবে, আমাকে অন্য কিছু ভাবতেই হবে। আর এদিকে পাখি অরণ্যকে বলে, আপনার হাতের এই অবস্থায় আমি। তখন অরণ্য আবার বলে, আমার কিছুই হবে না, আমি ঠিক আছি, আমার তেমন কিছুই হয়নি। তখন পাখি তাকে আবার জিজ্ঞাসা করে, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এই অবস্থায় কিভাবে এখন বাড়ি যাবেন? তখন অরণ্য বলে, আমি ঠিক আছি পাখি, আর তোমার মনে তো অনেক প্রশ্ন তাই না? তুমি যে উত্তরগুলো এতদিন খুঁজছো সেগুলো তুমি কিছুতেই জানতে পারছিলে না, আমি তোমাকে কিছুতেই বলছিলাম না তাই না? পাখি তখন হ্যাঁ বলে, হ্যাঁ। তখন অরণ্য বলে, আমার তোমাকে অনেক কথা বলার আছে পাখি, অনেক কিছু জানানোর আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিলাম আমি। তখন পাখি জিজ্ঞেস করে, কি কি বলতে চাচ্ছিলেন আপনি? আমি বারবার জিজ্ঞেস করছিলাম, তাও তো আপনি কোনো কথাই বলেননি, কোনো উত্তরই দেননি। অরণ্য তখন বলে, তুমি জানতে চেয়েছিলেন না প্যামকে আমি কেন বিয়ে করছি? আর কারণ হলো এটাই, আমার আগে থেকেই ডাউট হয়েছিল যে কৃষ্ণেন্দু বেঁচে আছে, শুধুমাত্র এই প্রমাণটুকুর অপেক্ষায় ছিলাম, আর এই সময়টার অপেক্ষায় ছিলাম, তাই তোমাকে কিছুই জানাতে পারিনি। আমি চেয়েছিলাম যে আগে কৃষ্ণেন্দুকে নিজের চোখে দেখব, তারপর তোমাকে সবটা জানাবো। পাখি তখন বলে, কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কৃষ্ণেন্দুবাবু বেঁচে আছে না বেঁচে আছে, তার সাথে প্যাম ম্যামের সাথে আপনার বিয়ে করার কি সম্পর্ক থাকতে পারে? এর মানে কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না অর্ণবাবু। অর্ণ তখন বলে, আছে পাখি, এর সাথে যোগসূত্র আছে, কৃষ্ণেন্দু একা নয়, ওর সাথে প্যামও জড়িত। তখন পাখি বলে, কি বলছেন এসব আপনি? প্যাম ম্যাম? তখন অর্ণ বলে, হ্যাঁ পাখি, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, যখন আমি তোমার কাছে থানায় গিয়েছিলাম, তোমাকে বারবার জিজ্ঞেস করেও আমি কোনো উত্তর পাইনি, তোমার মনে আছে? তখন তোমাকে বারবার জিজ্ঞেস করে উত্তর না পেয়ে আমি সেখান থেকে যেতে নিব, তখনই আমি প্যামকে দেখতে পাই। প্যাম তোমার কাছে গিয়ে যা যা বলেছিল, তোমাদের মধ্যকার কনভারসেশন আমি সবই শুনেছিলাম, কিন্তু তাই ভেবে আমি ভেবেছিলাম যে আমি এখানে ওয়েট করি, প্যামকে সাথে বাড়িতে নিয়ে যাব। কিন্তু আমার মনে সন্দেহ হয়েছিল যে প্যাম হঠাৎ করে কৃষ্ণেন্দু মরে যাওয়ার পরে উধাও হয়ে গেল, আর হঠাৎ করে তোমার সাথে এভাবে দেখা করতে আসলো, বাড়ির কারোর সাথে দেখাই করলো না। তবুও তোমাদের কনভারসেশন শুনে আমি প্যামের জন্য ওয়েট করতে থাকি, কিন্তু পরবর্তীতে আমি প্যামকে দেখলাম সেখান থেকে খুব হাসি মুখে বেরোচ্ছে। আমার তখনই সন্দেহ আরও জেগে যায়। আমি আর প্যামের কাছে তখন না গিয়ে বাড়িতে ফিরে আসি। আসলে আমি চাইছিলাম আমি যে প্যাম
প্যামকে দেখেছি সেটাও কিছুতেই না বুঝুক। আর তারপরেই ওকে আমি প্রপোজাল দিই তোমাকে বাঁচানোর জন্য, যাতে সবটা খুলে বলে। আর প্যামও তখন এক কথায় রাজি হয়ে গেল। তখন সন্দেহটা আমার আরও বেড়ে গেল। তো কেমন লাগলো আজকের এপিসোডটি? পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।